নমস্কার। সঙ্গে পার্থসারথীর আজকে প্রথম পডকাস্ট। দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে কে রয়েছেন। আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার হয়তো কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও বলি যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, কংগ্রেস নেতা আব্দুল মান্নানদার সঙ্গে পার্থসারথী চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে রাজ্য রাজনীতি, ভোট তো হয়ে গেল, নতুন সরকার গঠন হয়েছে, তারা কাজও করছেন, মাসখানেক পার হয়ে গেল, কেমন দেখছেন, কি বলবেন? প্রথম 30 দিনের পারফরম্যান্স, অনেক কিছু হয়েছে। মুখ্যমন্ত্রী নতুন বলছেন, মুখ্যমন্ত্রী তো তিনিও কংগ্রেসি ঘরানারই লোক, সবই কংগ্রেস ঘরানার লোক। কি বলবেন আপনি? কি দেখবো, সেই ফরিয়াদ কবিতা আছে না, ওই নজরুলের কাজরুলের দেখিয়া শুনে খেপিয়া গিয়েছে, তাই আছে না একটা কবিতা, সেই কবিতাটা পড়তে ইচ্ছে করছে। যা দেখছি এদের মধ্যে একটা রাজনীতি করেছে, আমরাও করেছি, একটা রাজনীতির স্বচ্ছতা বলে কিছু নেই। কারণ গত 15 বছর ধরে, তারও আগে 34 বছরও বলতে হবে, তখন মিডিয়া ছিল না বলে অনেকে জানতো না, কিন্তু অত্যাচারগুলো আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু এই রাজনীতিবিদদের দেখে মানুষের একটা ঘৃণা হয়। কারণ আজকে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ভূমিকা, মুখ্যমন্ত্রী হওয়ার আগের ভূমিকা আর মুখ্যমন্ত্রী হওয়ার পরের ভূমিকা, সবগুলো আমি লক্ষ্য করেছি, খুব কাছ থেকেই লক্ষ্য করেছি। তাতে মানুষের বিতস্বত ভাব হয়েছে যে একটা পরিবর্তন দরকার। যেমন সিপিএমের 34 বছর আগে শেষের দিকে একটা বিতস্বত ভাবে মানুষের যে পরিবর্তন দরকার। তখন কাছে সব যত রকম সেই বিনয় চৌধুরী ভাষায় ঠিকাদাররা আমাদের পার্টি কন্ট্রোল করে নিচ্ছে। এখন সব সেই সব ঠিকাদার প্রমোটাররা পার্টিতে ঢুকে গেল, আর এমনভাবে অত্যাচার চালালো, সেটা ক্যানিংয়ের সব অত্যাচারের নায়করা, আরামবাগের অত্যাচারের নায়ক, হলদিয়াতে অত্যাচারের নায়ক, মাস্টার, ঐতিহাসিক সন্ত্রাসের নায়করা পার্টিতে দাপড় করতে আরম্ভ করলো। বীরভূম, কেশপুর, সব জায়গাতে তখন ওরা করেছিল, এমন কিছু নন্দীর গ্রাম সব করেছে। তো সেইগুলো করতে গিয়ে হলো কি, তখন মানুষের পরিবর্তন চাইল, একে দরকার নেই, এত মানুষের অত্যাচার করেছে, তখন এরাও সাধু সাজা, এখন যেন মনে করে যে আমরা কিছু করিনি। তো যদি করেন তাহলে ওদের মনে কোনো হয় না। নিয়ারবান কেসে কী হয়েছে, সাজা হয়েছে কেন? কাকল ইসলাম তার সিঙ্গুরের পুলিশ যাকে রেপ করলো, নিয়ে গিয়ে একটা ভিকারিকে সাজা হয়েছে। কারণ গঙ্গাধর ভট্টাচার্যের ওসি মার্ডারের বিনোদ মেহতার সাজা মার্ডার হচ্ছে, ভিকারি বাসন, সেটা আজও কিছু করতে পারা যায় না। তো এতে যে মানে এখন লকআপে মারা ইদ্রিস আলী, পুলিশ লকআপে মারা গেল, তো তখন কোনো তদন্ত হয়েছে? সবই এই সব করছে যে যখন ক্ষমতায় থেকেছে তখন। কেন কংগ্রেসের ইতিহাসে আমরা এসব কোনো শুনে নিই না। কংগ্রেসের মিথ্যা মামলা তো ডিআই বলে পিডি একটা অ্যারেস্ট করতেছে, তখন কিছু কিছু প্রয়োজনে কাউকে করতে হচ্ছে। চীন ভারত যুদ্ধের সময় যদি কেউ চীনের পক্ষে প্রচার করেন, সেটাকে পিডি একটা অ্যারেস্ট করতে হবে, ডিআই। কিন্তু এরা যেসবগুলো করে গেছে তা হঠাৎ দেখলাম বারুইপুরের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর চোখে জল বয়ে গেল। আরে তোর পার্টির পঞ্চায়েত সমিতির সদস্য ধনেখালি নাসিরুদ্দিনকে পুলিশ লকআপে তুলে নিয়ে গিয়ে তোর একজন নেতা এমএলএ মেরে দিল, কোনো ব্যবস্থা হলো? কিন্তু সে এমএলএ কি প্রোটেকশন দিবি? একবার তাকে কি তার বাড়ি থেকে দেখতে গেলে যে একটা বিধবা মহিলা, তোমার যদি লোকটার বিরুদ্ধে একটা পঞ্চায়েত সমিতির সদস্য, তার বিরুদ্ধে একটা 5 আইন কেসও নেই, সে একটা নতুন কিনেছে, তার জমির ধানটা বিক্রি করে একটা নতুন করছে, ওই মাঠটাও কিনেছে, কিনে মাজারে পুজো দিতে যাচ্ছে, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে এমএলএকে খবর দিল, সে একটাকে আলু না পটল কি নাম, তাকে নিয়ে ওখানে চলে গেল, গিয়ে তাকে থানায় খুন করে পিটিয়ে। তো এই যে করলো, তখন কিছু মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে, আনিস হত্যার ব্যাপারে প্রতিবাদ করেছে, কোনো ও তো তার মুখ্যমন্ত্রী। এখন বেরিয়ে পড়েছে আবার বারুইপুরে যাওয়ার জন্য আমাকে পুলিশ নজরবন্দি করে রেখেছে না। তো এইসব ধৃষ্টতাগুলো মানুষ দেখতে দেখতে এত বিতর্কিত হয়ে গেছে, আর বেপরোয়া হয়ে গেছে তৃণমূলের আমলে। এইসব লোকগুলো খুন করে দিলে কোনো ব্যাপার নাই, খুনিকে প্রোটেকশন দেওয়ার জন্য গভর্নমেন্ট আছে। কামদুনিতে আমরা দেখেছি, আমরা দেখেছি পার্কিসের কাণ্ডে দেখেছি, কত বলবো, আমরা দেখেছি আনিস হত্যার ক্ষেত্রে দেখেছি পুলিশকে না, সেদিন তো বললাম, এরকম বহু চারিদিকে গোটা পশ্চিমবঙ্গ থেকে ঘটনা ঘটেছে।
কোথাও হয় না। ইসলামপুর চা বাগানে একবার কিছু কত লোককে খুন করলো একদিন। তো এই যে সব হয়েছে। এছাড়া মানে আরো একটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর উপরে যেরকম ভোটের ফলাফল আমরা দেখলাম, যে তৃণমূল নেতাদের কথাবার্তা, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীও এমন অনেক ক্ষেত্রে এমন মন্তব্য করেছেন বা এমন কিছু কাজ করেছেন যেগুলো মানুষ এগুলো মেনে নেয়নি। পরিষ্কার ভোটের ফলাফলেই সেটা পরিষ্কার। কি বলবেন, একের পর এক নেতা জেলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, মন্ত্রীরা শুধু ভোটে হারলেন না। একবার মুখ্যমন্ত্রী বলেছেন টাকাটা তো নিশ্চয়ই সিবিআই বা ইডি বাড়িতে দিয়ে রেখেছেন, তোমার বাড়িতে কত টাকা, এত মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, গ্রামের জমির মাটিতে খুঁড়ে টাকা পাওয়া যাচ্ছে। তোমার এতে ওই মানে সোনার গয়না কোথায় কার সব রেখে আসছে। এই যে সব মানে দেখা যাচ্ছে এগুলো তো কোনো ভাবা যায় না। তো মুখ্যমন্ত্রী জানতো না, তিনি তো মামাটি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মামাটি মানুষের মধ্যে গরিবে এরকম। উনি যে শাড়িটা পরতেন, যে দাম যারা বলে সব, আমি তো সব আমার অভিজ্ঞতা নেই, মানে খুব রাজারান্ডে ওরকম শাড়ি করতো, কালারটা তো সাদা নীল সাদা দিয়ে, কিন্তু ওই কত কষ্ট যে চটিটা পরতেন সেটা স্পেশাল। কিন্তু সে চটি পরা পছন্দ, আমি একটা ভালো জামা পরলাম আমার পছন্দ হবে। কিন্তু ভাইপো যে চার্টার প্লেনে ঘুরে বেড়াতেন, যেভাবে রাজকীয় করতেন, এটা কি কোনো আম্বানির ঘরের ছেলে বোধ হয় করে? ভোটে হারার পরেও তো প্রশ্ন উঠেছে যে এই লেটেস্ট চার্টার ফ্লাইটে টাকাটা কে দিবে। এই যে তুমি মুখ্যমন্ত্রী, তোমার চার্টার ফ্লাইটে টাকা দেওয়ার মতো একটা আম্বানির এরকম ক্ষমতা নেই, সে ওইরকম করে না। টাকা আছে তার টাকা তো রতন টাকা তো সার্ভিস ফ্লাইটে যায় দেখি, আমি তো নিজে দেখেছি। তো এই কোনোদিন এরকম নেই, টাটা বিল্লারও করেনি। কিন্তু আমাদের মামাটি মুখ্যমন্ত্রী এত হয়ে গেছে, এই টাকাগুলো কোথা থেকে এলো? ও তো বই লিখে না গিয়েছে, আর একটা তদন্ত হচ্ছে লাইব্রেরিতে, ওর বই সব লাইব্রেরিতে কেনা হতো। আদৌ কেনা হতো কিনা তার ঠিক নেই, কিন্তু বিল এসে যেত, সেই টাকাটা পেমেন্ট করে দিত, রয়্যালটি বাবা দেওয়ার টাকা পেত। কিন্তু ওর বই এত সেল হয়েছে, রবীন্দ্রনাথের বই এত সেল হয়নি। তো সেরকম করে টাকা লুটেছে। চুরি বিদ্যাটা যে কত বড় বিদ্যা, এবং চুরি যে কত রকমের হতে পারে, এ বাদে কোনো গোয়েন্দা বিভাগের কোনো পুলিশ অফিসারও জানতে পারতো না আগে থেকে। এ যদি না আসতো তাহলে কিন্তু জানতে পারতো না যে চুরি কতভাবে করা যায়। একটা ছবি এঁকে ছবির একটা প্রদর্শনী করিয়ে টাকা বিক্রি করে 1,60,00,000 টাকায় টাকা চুরি করলাম। আমি চুরি করছিলাম তো আপাং ঝাপাং বই টইগুলো করলাম, লিখে দিলাম। বইটা যদি প্রিন্ট করেছে তিনি হয়তো করেছেন, বা ওর নিজের যে লিখে দিয়েছে সে হয়তো করেছে। তো তা থেকে যে কোটি কোটি টাকা রোজগার করা যায় সেটা আপনি বুঝতে পারেন না। বিজ্ঞাপনের নাম করে যে কোটি কোটি টাকা রুজি করা যায় না। এবার হচ্ছে এই সিস্টেম, এই আইসিডিএসের খাবার ব্লক পিছু 2 লাখ টাকা করে দিতে হবে। মানে এবার তারপর তো পঞ্চায়েতের এই মিউনিসিপ্যালিটিতে তো তোলা তার মাস্টার। বালি চুরি, কয়লা চুরি, কোনো চুরি যেখানেই দেখাবে সেখানে তো একটা চুরির মমতার হাত আছে, তার অনুপ্রেরণা আছে, তার আছে। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু বছর ধরে দেখছেন। আমি দেখতাম বলে ওর কাছে মাথাটা নিচু করে না। তখন সিপিএম, তখন কি তিনি এরকম ছিলেন? না, চিরকালই তো ঔদ্ধত্য দম্ভ চিরকালই ছিল, যে কারণে ওর দলে আমি নাম দেখাই না। আমাকে অনেকবার বলেছিল 2011 সালে ওই রাগে তো আমার টিকিট কেটে দিয়েছে। আমাকে টিকিট দেন দিল, কবেকার কোথাও কোনোদিন পার্টি করে না, তৃণমূলও করে না, বিজেপি করতো, মুজাফরপুরে। আমি যেহেতু ওর দলের নাম দেখাচ্ছি, কারণ আমি জানি সিপিএমকে তাড়াবার জন্য নিয়ে এসেছি ওকে। কারণ তখন সিপিএমের বলতে আমার বাড়িতে মারা যেত, আমি তো আরামবাগতে না চলে আসতাম, আমাকে মেরে দিতাম। কিছু কিছু ক্ষেত্রে যদুবাবু অ্যাকশন নিতেন, বুদ্ধবাবু অ্যাকশন নিতেন, কিন্তু তারাও পার্টির কন্ট্রোলের কাছে যেতে পারতেন। ওদের আবার জেলা কমিটি এত পাওয়ারফুল যে কিছু বলা যায় না, জেলা কমিটি যা করে তাই হবে। ফলে যদুবাবু চাইলেও খেলতে পারতেন না, যার ফলে এই ঘটনার একটা পরিবর্তন চেয়েছে আমরা। তারপর সিপিএমের রাজনীতিকে অনেক ঔদ্ধত্য এসে গেছে নেতা মন্ত্রীদের মতো, তো সেই পরিবর্তনটা যেন চেয়েছেন। আপনি তো দুই সরকারকেই দেখলেন, আমি কংগ্রেসের কথা বলছি না, কংগ্রেস আপনার নিজের দল, কিন্তু ওদিকে বামেরা আর এবারে তৃণমূল, দুই সরকারকে একদম হাতে গরম আপনি দেখলেন। কাদেরকে সব থেকে নিম্ন স্তরে রাখবেন? কম্পেয়ার করা খুব মুশকিল। সিপিএম এর দুর্নীতি ছিল কিছুটা পার্টিগত ব্যাপার। ধরো একটা কথা কাজ করছে, পার্টি ফান্ডে কিছু টাকা দিয়েছে। এই ব্যাপক দুর্নীতি এই যে কয়েকজন সব আছে তারা নিজেরা করেছে, সেইটা তাদের সিপিএম তাদের দমন করতে পারতেন না, কারণ তারা ভোট বেশি এমন করে দিত, পরে পার্টিকে জিতিয়ে দিত। ফলে ওরা ওই যে চুরি দেখেও
কিছু বলতে পারতাম, কিন্তু এর সঙ্গে তুলনা করতে গেলে আকাশ পাতাল তফাৎ। এর যে দুর্নীতি বললাম, যে দুর্নীতি কত প্রকার হয় এটা বোধহয় গোয়েন্দা প্রধানরা বলতে পারবেন না। বুঝতে পারেন এই যে ওই রাস্তাটা করতে গেলে ওই রাস্তা থেকে টাকাটা নিয়ে নেওয়া হবে, ওখানে বালি মেশাবে না ইট মেশাবে না সেটাতে হবে, ওই নদীর বালিগুলো নিয়ে আসছে সেখান থেকে টাকা নিয়ে যাবে, কয়লা পাচার হবে, গরু পাচার হবে ওখানে গিয়ে মুর্শিদাবাদে। এইভাবে যে টাকা নেবে সেখানে একদম পুলিশ প্রশাসন থেকে শুরু করে পার্টির নেতারা থেকে শুরু করে সব টাকা কালেকশন করে তার টাকাটা হবে হাইকমান্ডকে, যুবরাজকে। তারপরে তাতে এই বিলাসবহুল জীবনযাপন। আপনি অনেক বছর ধরে রাজনীতি দেখছেন, করছেন, কোন রাজনীতিবিদের এইরকম বিলাসবহুল জীবন ছিল? আমি সিদ্ধার্থ রায়কে দেখেছি সোনার চামচামকে নিয়ে জন্মেছি, ঠিক। জ্যোতি বসুকে দেখেছি শুনেছি সোনার চামচামকে নিয়ে জন্মেছি। যদি জ্যোতিবাবুকে আমি যখন দেখেছি সন্ধ্যায়, এই জ্যোতিবাবু কিন্তু সাদা মাটাই না, খাওয়া দাওয়া খুবই সিম্পল থাকতে ব্যয় করে না লাইফ। তার লাইফ স্টাইলটা অন্ডারস্ট্যান্ড, বিলেতে পড়াশোনা করার লোক, তার একটা স্টাইল ছিল, তার একটা। পপুলেশনকে দেখেছি আমি তো খুব কাছ থেকে দেখেছি, গ্রামে যেতেন মুড়ি খাচ্ছেন, শুধু আমাদের ছোটো থানায় যে মুড়ি খাচ্ছা সবাই ছাড়া সবাই খাওয়া এই করতে। পরে পপুলেশন ওই তাদের সাথে কোথাও থাকার জায়গা ছিল না, থাকতেন রাজভবনে, থাকতেন মুখ্যমন্ত্রী থাকলেন। তারপর তো পরে মিলিটারি স্টেটে ওখানে একটা অসুবিধা জায়গা করে দিয়েছিল, তো তারা দেখতাম তার কোনো ছিল না। শেষ জীবন খুব কষ্টে গেছে কাজ করে, কিন্তু তার জন্য তো আফসোস নেই, স্বাধীনতার সঙ্গে পেনশনও নেননি, এগুলো পেনশনও নেননি। ওই ওর লোকেরা কেউ দুধ দিয়ে আসতো, কেউ খাবার দিয়ে আসতো, কেউ কলেজ জন্মদিনে কাপড় পরতো, ওই দিয়েও চলে যেত। ওদের তো সেই একটা লোক সামান্য খেতেন, সেইভাবে চলে যেত। কিন্তু সেরকম লোককে দেখেছি সব লোক ত্যাগী। এমনকি যেদিন হসপিটালে ভর্তি হয়েছিলেন, টাকাটা দিয়েছিল ওর সিকিউরিটি গার্ড, একটা সিকিউরিটি গভর্নমেন্ট দিয়েছিল, অ্যাম্বুলেন্সের ভাড়াটা সিকিউরিটি দিয়েছিল। এবার তো আমি শুনলাম তোর বাড়িতে কেরোসিন নেই, আমি গেলাম কাউন্সিলটাকে কেরোসিন গেছে, না না করতে হবে না, ও তো দিয়ে গেছে, ওই যে ওই ছেলেটা দিয়ে গেছে, ওই কৃষ্ণগোপাল দিয়ে গেছে, মানে অনুগোপাল দ্বারা ও কিন্তু আমাদের বাড়ি করতো, সারা জীবন থেকে ওকে করছে। ও দিয়ে গেল, খবর পেয়েছে কেরোসিন তেলে রান্না করতে পারছে না। তো এই টাইপের লোক চিন্তা। জ্যোতিবাবু নিজের পৈতৃক বাড়ি ছিল ওখানে, পরিবেশ দূষণের জন্য ওখানে ডাক্তার তাকে বারণ করলো। তো মুখ্যমন্ত্রীর ভাইদের বিরুদ্ধেও তো প্রচুর অভিযোগ, সব প্রচুর। কে না 5 কোটি টাকা সেখানে সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে মানুষ দিয়েছে, দেখেন বাবাকে তো সব ইলেকশনে যার খবর দিয়ে দিচ্ছে। তো এই যে এত যুবরাজের এত ভয়ে ভাইদের বলতে সব এত সব ক্লাবের, বিভিন্ন ক্লাবের, নামি দামি ক্লাবের ক্ষমতা দখল সব করছে, দখল করে নিয়েছিল। একের পর এক মন্ত্রী যেভাবে সমাজবিধি তৈরি করেছিল, তাদের এত টাকা হয়ে গেছে, যে কোনো আইনে তাদের গ্রেপ্তার করলে তারা 3 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। ভারতবর্ষের সব নাম করা লয়াররা তাদের জন্য দাঁড়ায়। আমি তো বলবো যে বর্তমান মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এনকাউন্টার না করলে এদের করা যাবে না। আপনি এনকাউন্টারকে সমর্থন করছেন? এনকাউন্টার সমর্থন করছে সেই সমস্ত অপরাধীরা যারা জামিন নিয়ে আবার পরপর অপরাধ করে। দেখবেন যারা যারা এ করেছে তাদের অবস্থা দেখবেন। আজকে একটা মেয়েকে রেপ করলো, আজকে একটা বাড়িতে লুট করলো, সে কোর্টে অ্যারেস্ট হলে জামিন নিয়ে চলে গেল। এই যে আইনগুলো সে করেছে, গুন্ডা দমন আইন করেছে, ঠিক করেছে। আগে তো কংগ্রেসের আমলে হয়েছিল, তো মিশা হয় না, পিডি অ্যাক্ট হয় না, ডিআই রুল হয় না, টাটা হয় না, কোটা হয় না, সব করতে হয়েছিল। কারণ এই যে সমাজবিধি কার্যকলাপকে দমন করতে গেলে শুধু আইনের সাহায্য হয়নি। মুখ্যমন্ত্রী তো বললেন বিধানসভায় দাঁড়িয়ে এই দিন যে যারা ভদ্রলোক তাদের ভয়ের কোনো কারণ নেই। সেটাই বলছি যে তারা করছে এ নিয়ে চলছে, তাহলে আমি কী করবো? প্র্যাকটিক্যাল কাজ করেছে সে বুঝতে পারে। যারা যারা সমালোচনা করছে তাদের আবার অনেকে মিউনিসিপালি চালানোর অভিজ্ঞতা নেই, সব বড় বড় কথা বলছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো এটা করতে পারতো, মুখ্যমন্ত্রী এটা করতে পারতো, এসব কিছু কিছু এসে পলিসি দিচ্ছে। আর কিছু কিছু সবাই হচ্ছে টক শোতে সবাই করে, তোমাদের চ্যানেল ট্যানেলের সবাইতে তারা বিশ্বের সব কিছু জেনে গেছে। একটা সে পলিসকে বলেছিলাম কোনো একটা চ্যানেলে বসে, সে বলছে আপনি কিন্তু বুঝতে পারছেন না, অনেকে আর অর্থ বলছে শুনে এই যে মনমোহন সিং যে এইটাই করছে, অর্থনীতিটা কাছে যেভাবে এইভাবে নষ্ট করছে হচ্ছে। শিবরাজ পাতিল, সুভাষ সমিতি, এদের কিন্তু দুজনের ভুলের জন্য আছে, কিন্তু ভারতবর্ষের মানুষ সবার করছে, দুজনে করছে। তখন আমি সহ্য করতে পারি না। ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী একটা ভুল করেছে, সোনিয়া এমনই একটা ভুল করেছে,
সোনিয়া গান্ধী মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে, আর অর্থমন্ত্রীর দায়িত্ব, প্রধানমন্ত্রী সব দপ্তরের দায়িত্ব না করে যদি আপনাকে প্রধানমন্ত্রী করতেন, আর বিশেষ করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবটাই করে দিত, তাহলে দেশের আর কোনো সমস্যা থাকতো না। আমি তাই কী বোঝাবো? তো এই যে লোকগুলো চার্জ করে তারা হচ্ছে হয় গণতন্ত্র রয়েছে, আপনি গ্যারান্টি দেবেন আজকে একটা লোককে অ্যারেস্ট করার পরে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের পর পরের দিন তাকে আবার সে ওই কাজ করবে না, জামিন পাওয়ার পরে পরপর তো করে যাচ্ছে। তো তাদের এনকাউন্টার করে শেষ করতে হবে, উপায় নেই। আমার একটা অভিজ্ঞতা বলছে, শ্রীরামপুরে এত ক্রিমিনালদের দাপট বেড়ে গেছিল, মানুষকে টিকতে পারছে না, মেয়েরা রাস্তায় যেতে পারছিল না, ওই দিয়ে আসছে আবার চলে আসছে। তো একজন পুলিশ অফিসার ছিলেন, উনি একটিমা এনকাউন্টার শুরু করলেন, কয়েকজনকে দিলেন রাস্তায়, দিল্লি রোডে নিয়ে গিয়ে যা পালিয়ে যা বলে গুলি করে মেরে দিলেন। তো তারপর কিন্তু শ্রীরামপুর ঠান্ডা হয়ে গেল। সে অফিসারের নাম বলবো না, আজও কিন্তু এই শ্রীরামপুরে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। মানুষ যখন অতিষ্ঠে যায়, আইনের দোহাই দিয়ে কিছু করে লাভ নেই। যারা আজকে বলছে যে এই গুন্ডা দমন আইন অমুক নাই তমুক নাই তমুক নাই, এনকাউন্টার দু একটা হয়েছে, যারা হচ্ছে, আপনি গাইতে বলুন যে যারা এই অপরাধগুলো করছে তারা কি জীবনে একবারই অপরাধ করেছে? ভবিষ্যতে আর তারা কোনো অপরাধ করবে না, বা অতীতে যার ফলে যে অপরাধ করছে কিনা জামিন নিয়েছে। পুলিশকে কড়া করার জন্য মুখ্যমন্ত্রী ভীষণভাবে উদ্যোগ নিচ্ছেন, বারে বারে বলছেন যে পুলিশকে যে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছিল, আমাদের পুলিশদের সেখান থেকে বের করে আনতে চাইছে। পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তফাৎ, মানে তুলনা করে লোক, আমাদের পুলিশের যোগ্যতা অনেক আছে, ঠিক, এই পুলিশের কিন্তু অনেক যোগ্যতা আছে, ঠিক, কিন্তু তারা আজকে চাকরি করত। এখন এই মুখ্যমন্ত্রী যেভাবে করেছে, অন্য কোনো মুখ্যমন্ত্রী এভাবে করেন। আমি একটা ঘটনা বলছি, তখন ডিজি পোস্টে সবেমাত্র হয়েছে, আমি আরামবাগে মুখ্য নির্বাচন ঘটক কোথায় ডিজি হয়েছে। তো আমি ডিজিকে একটা ফোন করলাম, ওর সঙ্গে দেখা করবো, তো বললো আসুন, কথা বললো 12টা একটা শ্বশুর আসুন। আমি গেছি, গিয়ে তা হচ্ছে কি যদি একটার পর খেতে যান, তা হচ্ছে কথাবার্তা বলে, তা আমাকে তো হচ্ছে আপনি এলেন, এখন সিএম আমাকে ডাকছেন, যেতে হবে, তা না যাচ্ছেন যান, বলার নেই, আপনি গিয়ে কথা বলছেন বলুন। তো সিএম তো ডাকলে আমার যেতেই হবে, আমি এমন কে রোহিদাস পাল যাবে, আমার জন্য আমার বসে থাকতে হবে না, ওসব বলবেন না, আপনি বসুন এখানে চা খান, আমার সেক্রেটারি হলো ইয়ে করে চা খান, আমি যাচ্ছি উপরে আসি। তা আমিও কতক্ষণ লাগবে খেলাম, আমি করছি পাশে দেখবো তোমার যে অফিসটা ওই ঘরে, তোকে অনেক আগে থেকে চিন্তাম। তা আমি যে দেবো তো যে না থাকলেও অফিসার আছে থাকে ছিল, এসব বানান চা খাবো, ও চা খেতে চা খাই না, বসো বসে গল্প করছি, তেমন আর টাইম পাস করতে হলো, বললাম না মুখ্যমন্ত্রী ও এম করতে চলে যাচ্ছে, এখন টাইম না আমাকে দেয় না, যার কাছে আসছিলাম বিজি সে তো যাচ্ছে। তো মুখ্যমন্ত্রী আমি পিএকে বলেছিলাম, আর তখন তো মোবাইল টোবাইল নেই, তো তখন একটা বললো যে সে মানুষ চলে গেছেন, না ওই পাশে তিনতলাতেই, ডিজে তিনতলায় বসতেন না, কেউ তিনতলায় বসে মন্ত্রী, মুখ্যমন্ত্রী দোতলায় বসতেন। তো ওখানে তখন গিয়ে বললো যে দেখবার, তো ইন্টারকমে টিকিট নিয়ে আমি গেলাম। আর বলবেন না কি, আরে সিএম আমাকে একটা কাজ দিলেন, খুব জরুরি কাজ, আমি মনে এক্ষুনি করতে হবে। বলো কেন এক্ষুনি করতে হবে না, ব্যস্ত আছো নাকি? আসেন নাকি দুর্গবন্ধু অফিসারকে 2 টাকা দিয়ে বলে কথা বললেন না, সিএম জিজ্ঞেস করলেন কি ব্যস্ত আছেন? তা বললেন যে ব্যস্ত স্যার, আমি একজন আব্দুল মান্নান এসছে, ও আরামবাগের এমএলএটা বাবা কি করতে এসছে এখানে? তার তো জানি কথাই বললাম না, আপনি ডাকলেন আমি চলে এলাম, ও এসছে জানো না, সব এলসিএসগুলো আমাদের এখন থানার থেকে ওসি হয়ে গেছে, আমাদের পার্টির এলসিগুলো এখন থানা কন্ট্রোল, থানায় গিয়ে ওরা কোনো বিচার পাবে না। আর আমাদের ওখানে তো একজন নেতা আছে, খুব এত অত্যাচার করে যে কিছু করার নেই, তো সেই জন্য হয়েছে কি আপনার কাছে এসছে বিচার চাইতে। তা আপনাদের কী করবো, ওই এলসিএস তো ওসি তো এলসিএস চাইবে, তা হচ্ছে যাক ওই জনের কাছে আপনার কাছে এসছে, আপনি যতটা পারেন তাকে সাহায্য করুন, যদি দেখেন কোনো ইনজাস্টিস হচ্ছে অ্যাকশান নেবেন, তারপর আমি আছি। এই যে মুখ্যমন্ত্রী বলে দিলেন, তারপর তো ওকে হামলা করতে পারেন না। এই যে মুখ্যমন্ত্রী বললো, এটা পুলিশ অফিসারের কথা গেল, এ কাউকে মানুষ বলে গণ্য করে না। একটা আইএসআইপিএস এর যে অফিসার, তাকে পড়াশোনা রাস্তায় স্লোগান দেওয়া হয় না, তাকে বলছে কি তোমার এই এই অমুক বসো, এই বসো, ডিজিকে দাবড়াচ্ছে কনস্টেবলের সামনে,
আসলে যে সমাজ থেকে এসছে, যে সোসাইটি থেকে এসছে, ওর কালচারটা ওই সোসাইটি হচ্ছে, যার ফলে অফিসাররা তো বলে স্যার এমন খিস্তি মেরে কথা বলেন না, আমাদের কানে আঙুল দিয়ে চলে যেতে হবে। একটা মহিলা যত খিস্তি মেরে কথা বলতে যেন কি বলবো, ওইটা তো আমাদের বেদবাক্য বলে মানতে হয়। উনি অমৃতবাণী প্রয়োগ করছেন, এটা আমাদের মানতে হয়। তারা যাও কম্পালসারি ওয়েটিংয়ে, তারপর তারা কি কোথায় কিডন্যাপ আমাদেরই মেরে দেবে হয়তো। এই যে একটা কালচার, সেটা কিন্তু শুভেন্দুর মধ্যে নেই। শুভেন্দু এখনও অফিসারদের যথেষ্ট বিডিও সাহেব, ডিএম সাহেব, এসপি সাহেব আপনাকে বলছি। মান্নান দা, এই রাজ্যে এই প্রথমবার সেই আপনাদের কংগ্রেস সরকারের পর আবার ডবল ইঞ্জিন সরকার এলো, অর্থাৎ কেন্দ্রে যারা, রাজ্যেও ক্ষমতায় তারা। নতুন মুখ্যমন্ত্রী, বয়স অনেক কম, সব দেখছেন। আপনি নিজেও প্রাথমিকভাবে বললেন যে তার কিছু কিছু কাজকে আপনি সমর্থন করছেন, খোলা গলায় বললেন। আপনার কি মনে হয় যে আগামী 5 বছরে রাজ্য নতুনভাবে উন্নয়নের দিকে খানিকটা এগোবে? বারে বারে যে বিজেপি বলছে, মুখ্যমন্ত্রী নিজে বলছে। দেখো, ও খুব একটা মানে খুব কঠিন পরীক্ষার মধ্যে যাচ্ছে। ও আত্মবিশ্বাস আছে, ওর দলটা ওকে সাপোর্ট করেছে, তার নাহলে এই জঞ্জাল পাহাড়কে আমরা সরাতে পারতাম। জঙ্গলটাকে, নির্বাচনটাকে প্রহসনে পরিণত করতে এর আগে দলটা তৃণমূল তারা করেছে, দিনের পর দিন এককভাবে জিতে এসছে। ও যা বলিত তাই হতো। তো এবারে কিন্তু দলকে এমনভাবে সাপোর্টটা দিয়েছে, আনকন্ডিশনাল সাপোর্টটা দিয়েছে। এবং প্রধানমন্ত্রী, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের পার্টির নেতারা যেভাবে ওকে মানে আনকন্ডিশনাল সাপোর্টটা দিচ্ছে, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এসে ওকে বলছে এটা করে দেবো, তোমার এই প্রস্তাব দাও, তাতে আমি আশাবাদী যে কিছুটা সফল হবে। কিন্তু ওর পেছনে যারা আছে, এখানে যাদের উপর নির্ভর করে চলতে হচ্ছে, একটা সেকশন এখনও মমতার সঙ্গে তাদের আমরা লাইন আছে। কারণ তারা তো সবাই যে সচেতন না, তারা তো অনেক টাকা রোজগার করেছে, তারা তো কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা তো মমতার দৌলতে, মমতাকে যদি 10 কোটি হাতে 1 কোটি করেছে। তো এই যে তাদের মধ্যে থেকে কিন্তু এখনও একটা সাইলেন্টলি খরচপেশি আছে কায়দায় ফেলা। সেটা ওকে খুব সচেতনভাবে এগোতে হবে, ওটা খুব সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। যে রাজ্যে শিল্পায়ন হবে, শিল্পায়ন হবে। আচ্ছা, একটা হয়তো আপনি তো সিঙ্গুর আন্দোলনে আপনি যুক্ত ছিলেন এবং আমরা দেখেছি আপনি পুলিশে লাঠি খেয়েছেন। আমি বলছি, আমার সে কেসটা এখনো ওরা তুলে নেন, তো করতে ডিসমিস করা না। ঠিক, মমতা আমার কেস তুলে নেই। তো এতে করলে কি, কোনো দেশে কোনো সরকার তার ডেভেলপমেন্ট কাজ আটকাবার জন্য কোর্টে যায়, হাইকোর্ট দেওয়ার পর বলছে না এই কাজটা করতেই হবে, তার না এটা করা যাবে না, এখন তার জন্য সুপ্রিম কোর্টে চলে যায়। একটা মেট্রো রেল, একটা লাইন, সামান্য কাজ, 1 মাসও লাগবে না কাজটা। ওইটুকুর জন্যে একটা মেট্রো পুরো সার্ভিসটা সাব-পোর্শনটা স্টার্ট হয়ে যাচ্ছে। গড়িয়া থেকে লোক যে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে সেইটুকু যেতে পারছে না। বা এখানকার কোনো লোক যে ওখানে চিংড়িঘাটা থেকে ক্রসিং হচ্ছে বেলেঘাটা, এখানে গিয়ে চেঞ্জ করে আরও যে কোনো জায়গায় চলে যাবে, তার ধর একটা লোক আসছে হয়তো ওই দিক থেকে, সে হয়তো চিংড়িঘাটা অনেক ক্রসিং থেকে চেঞ্জ করে হাওড়া চলে যাবে, পারবে না, কারণ ওই জায়গাটা তাদেরকে যাওয়া যাচ্ছে। একটা সামান্য কাজ, রেল বলছে আপনি কাজটা করুন, আমাকে জায়গাটা দিন, আমি কাজটা করবো না, দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না, এখন পুজো আছে, এখন খেলা আছে, একটা আমার কাছে। আর ডেভেলপমেন্টটা প্রায়োরিটি, তারপর পুজো, খেলা টেলা, এইসব ধর্মীয় ব্যাপারের উপর আলাদা আছে, ওইসব করতে দেবে না। হাইকোর্ট বললো যে না, এটা কাজ ছাড় দিতে হবে, এই তারিখের মধ্যে কাজ দিতে হবে। কোর্টে চলে গেল, যে কোর্টে হাইকোর্টকে বাতিল করে, কোর্টও হাইকোর্টও সুপ্রিম কোর্টে বললো না, এটা ডেভেলপমেন্টের কাজ আগে করতে করলো, গায়ের জোরে কোনো কোর্টের অর্ডার মানবো না। বাধ্য হয়ে করলো কি, আজকে যখন গভর্নমেন্ট এলো, সঙ্গে সঙ্গে কোর্টে মামলাটা তুলে নিল, নিয়ে করলো কি এবার কাজ শুরু করে দিচ্ছে, খুব স্পিডে কাজ হচ্ছে, আমার 1 মাসের মধ্যে চালু হয়ে যায়। ঠিক, তো এইটা কোনো সরকার করতে পারে আমি তো বুঝতে পারি না, কেননা ওর নাম হয়ে যাবে, সবে তো ওর নাম চাই। ওই সব করে গেছে, হাওড়া স্টেশনও তৈরি করেছে, দক্ষিণেশ্বরে নাকি ও করেছে, সব বলেও আমি করেছি। তৃণমূলের যে এইরকম দুরবস্থা হলো, আবার কি কামব্যাক করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি এই শেষ? দেখুন, মমতার তার যে গুডউইলটা নষ্ট হয়ে গেছে, আগের মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরেও কিন্তু রাস্তা দিয়ে যেতে পেরেছে, কেউ তাকে কিছু করেনি, বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, যে কোনো অনুষ্ঠান আসতেন, পার্টি অফিসে আসতেন, সব সাধারণ গাড়িতে, মানে সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছিলেন, সিকিউরিটি নিতেন না, সব করেছে। কিন্তু আমিও তো ধরো এমএলএ ছিলাম, আমি তো সিকিউরিটি নিয়ে যাই না, তো ট্রেনে যাই,
আমি তো ট্রেনে যাই, বাসে গঞ্জ পাওয়া সব চলে গেছি। সরকারি গাড়ি থাকা সত্ত্বেও রিজার্ভ দেওয়া বলছেন, সরকারি গাড়ি থাকা সত্ত্বেও সবসময় চড়তাম না। কারণ চড়তাম না এখানে যেমন দরকার, ট্রেনে যখন যেতে পারি সরকারের পয়সা খরচ করবো কেন? সরকারের পয়সা মানে তো আমারও পয়সা। আপনাকে আমরা বহুবার ট্রেনে দেখেছি, এখনো আমার কাছে মানুষের টিকিট আছে, এখনো টিকিট হয়। আমি ইয়ারলি টিকিট কিনি 1 বছরে। কখনো আর টিকিট কাটতে হবে করি না, আমার পকেট এখনো আছে। যে কোনো সময় চল ট্রেনে চলে যাচ্ছে। তো এটা আমি দিয়ে করি, কিন্তু কেউ আমার ওকে টিচ করে না। হেরে গেছি, যেদিন হেরে গেলাম 4টের মধ্যে কাউন্টিং হচ্ছে, সব রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, আমরা 5টা 5:30 এখানে এসে পৌঁছলাম। তো লোক যাতায়াত করছে, কী হলো মানে দা এরকম হলো কেন? আচ্ছা যা হবার হয়েছে ছেড়ে দাও, ওই নিয়ে পোস্টমর্টম করে লাভ নেই। সার্টিফিকেট পেয়েছে একজন, সে হচ্ছে এমএলএ, তাকে সাপোর্ট করে আমারও ছুটি করে। ফলে আমার ক্যাজুয়ালি করে নিয়েছি, স্পোর্টিংলি নিয়েছি। আমি কেন এটা করতে পারবো না? তারপর যখন ট্রেনে চলে গেছে, আমার খোরাকও করেনি যে এই যে যাচ্ছে, এখন ট্রেনে যাচ্ছে, হেরে গেছে। তো এসব বসার জন্য বলছে আপনার জানালার ধারে বসা, যেখানে বসেন বসেন। এই যে মানুষের ভালোবাসা, এটা পারে না কেন? সব পালিয়ে বেড়াচ্ছে, কে চেয়ারম্যান, কে এমএলএ, সব পালিয়ে বেড়াচ্ছে কেন? এমপি পালিয়ে বেড়াচ্ছে, ঢুকতে পারছে না। এই ডিম ছড়া সংস্কৃতিকে কি বলবেন? ডিম ছড়া মানুষ প্রথমে পচা ডিম ছড়াতে গেলে, তারপর পচা ডিম আর কত পাবে? কিনে নিয়েছে ছড়া একটা পেয়ে গেল। মানুষের ক্ষোভ যখন আসে না, তখন কী পাবে না পাবে জানে। জনরোষটা একটা আরাম দিচ্ছে, এটা কোনো মাপা যায় না। এই জনরোষটা কতটুকু হবে, কতটুকু হবে, তখন জনরোষ বাড়তে যায়, আবার থেমে যায়। সেটা জনরোষ তো একটা জনরোষদের উপর রয়েছে না, এখনও জনরোষ হচ্ছে তো করে। কেন কোনো এমএলএ কেন এলাকায় ঘুরতে পারছে না? যারা হেরে গেছে কী হয়েছে? ঘুরবে না কেন? আমি ঘুরিতে আমি যাই যেখানে রাস্তা দিয়েছি, আমার গাড়ি সবসময় রাস্তা করে দেয় না। যখন দোকানদার করেছিল তখন আমার গাড়ি আসলে এই সাহেব যাচ্ছিল রাস্তা, আমাকে তো ভিল ছড়ে নি, আসলে আমার সাথে তো চোর হয়ে তোকে বলেনি। তাদের অপকর্মটা এমন পর্যায়ে চলে গেছিলো, এমন বিপদও হয়ে গেছিলো যে আজকে মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। তবে ওইগুলি যদি সব বিজেপির সঙ্গে যায়, বিজেপিকে আবার শেষ করে দেবে, কোনো চিন্তা নেই। তৃণমূল এখন কোনটা তৃণমূল? মমতা তৃণমূল ম না তৃণমূল রি? শোনো, আজকে মমতা তো এইসব কথা বলে লাভ নেই। ও যে স্টাইলটা করেছে, যে পার্টি যেভাবে কংগ্রেস করেছে, এখন বলছে জিতে সব দূর করে ভাঙিয়ে নিচ্ছে। আর তুমি বা কোথায় ছিলে? পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ কাদের ছিল? তুমি জলপাইগুড়ি নিয়ে নিলে। তুমি জলপাইগুড়ি জেলা পরিষদ কাদের ছিল? সিপিএম ছিল। তোমার একটাও মেম্বার ছিল না, জলপাইগুড়ি নিয়ে নিলে। মালদা মুর্শিদাবাদে আমাদের জেলা পরিষদ ছিল, দিনাজপুরে সব নতুন গাইছে, তোমার একটা মেম্বার ছিল না। কীভাবে তখন তুমি নিয়েছিলে? তুমি যা করেছো আজকে বড় ক্ষেত্রে বড় আকারে সেটা হচ্ছে। তো তোমার রাগ করলে তো কিছু হবে না। তুমি কি এইসব কথা বলো যে এই আমার এইসব নিয়ে নিচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আমার সব বেআইনিভাবে দখল করে নিচ্ছে, হ্যাঁ হেরে গিয়ে ওখানে সব দখল দিতে পারেনি, আমাদের ভোটে হারাতে পারেনি। তুমি কি করেছো? তুমি একবার চোখ খুলে দেখো না, তোমার অতীতে তুমি কীভাবে করেছো? আমার এমএলএকে 22 জন এমএলএকে তুমি ভাঙে নিয়ে কাউকে পিএসসি চেয়ারম্যান করে তুমি আমার সামনে তাদের দেখাচ্ছ। আমি কোর্টে কেসটা করে রেখেছিলাম বলে আমাকে নিরাপত্তা অবস্থান থেকে সরাতে পারোনি। তার জন্য তোমার রাগ কি? আমাকে এমন মারলে কে আমার পেসমেকার বসাতে হবে? কোনোদিন কোনো বিধানসভাতে আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো বিধানসভাতে হয় নাই যে নিরাপত্তা অপোজিশনকে শাসক দলের এমএলএ মারলো। একটা অনুতাপ করেছে, একটা অ্যাকশন হয়েছে। সিপিএমের গৌরাঙ্গবাবু এমএলএকে তাই মেরেছিল, 3 মাস হাসপাতালে পড়েছিল, কোর্টের অর্ডারে তার এফআইআর নিতে হচ্ছিল, কিচ্ছু করেনি। শুভেন্দু এখনো কপাল ভালো যে শুভেন্দু এখনো কমিশন বসিয়ে স্পিকারকে অ্যারেস্ট করে, ওকে তো অ্যারেস্ট করা উচিত। বিমান বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ও তো বিধানসভার যে পশ্চিমার ইতিহাসে কেউ বন্দী করে। তার আমলে একটা নিরাপত্তা অপারেশন কারা মারলো, সিসি ফুটেজ দেখুন না, একটা অ্যাকশন নিয়েছে। আমার দলের লোকেরা গিয়ে মেরেছে। যখন আমাকে বলছে প্ল্যাকেটটা সরাও, তোমার মেম্বাররা কেন রেখেছে, আমি কী করেছি? আমি মমতা ব্যানার্জি ভাঙচুর করছে সেই ছবিটা দেখাচ্ছে, বিধানসভা ভাঙচুর করছে সেই ছবিটাও দেখাচ্ছে। আর আপনার গভর্নমেন্ট আজকে বিল নিয়ে আসছে, ওই যারা ভাঙচুর করবে তাদের ক্ষতিপূরণটা হইতে হবে না। তো বলবো না তুমি কি করেছো? বিরোধী দল আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক করেছেন, আপনার মতো বললো নাকি এক্সপান্সর? তাহলে এক্ষুনি করেন। তখন শুনি, তখন মমতা বলছে কী হচ্ছে, বন্ধ করতে বলছেন না কেন? স্পিকার ধমকে কথা বলে, মানুষ সাহেব আপনি করবেন কিনা বলুন, তাহলে অ্যাকশন নেবেন, নিন আপনি অ্যাকশন নেবেন। এইটা তো আমি গায়ে দিচ্ছি, বাস ওই ইশারা করে দিল, ওগুলো সমর্থন। আমাদের দলের লোকেরা কি হচ্ছে, আমার সামনে একটা ফাঁকা হচ্ছে, ওকে একটু আনন্দ রাগ করবেন না, একটু হাসতে আপনি করবেন না, বয়স হচ্ছে চেঁচাচ্ছেন কেন, আপনার বলতে আসবে ফাটাফাটে মারতে শুরু বলছেন আমার এখানে, দাদা আমি প্রায় অজ্ঞান হয়ে গেলাম, তো মরে যেতাম সে। ও আবার আজকে বড় বড় কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। মানন্দা, আমার শেষ প্রশ্ন আজকে, দীর্ঘক্ষণ আমরা কথা বললাম, নতুন মুখ্যমন্ত্রীর
তার বাবা শিশিরবাবু আপনাদের দলের পুরনো আমার সতীর্থ, খুব ঘনিষ্ঠ লোক, আমার খুব সঙ্গে। ঘনিষ্ঠ লোক। শুভেন্দুবাবু নতুন দায়িত্ব পাওয়ার পর শিশিরবাবুর সঙ্গে বা শুভেন্দুবাবুর সঙ্গে আপনার শুভেচ্ছা বিনিময় হয়েছে, ফোনে কথা হয়েছে বা না, দেখা আমি হয়েছে? শিশিরদার সঙ্গে কথা হয়নি, শিশিরদার সঙ্গে এমনি যোগাযোগ হচ্ছে যখন সেন্ট্রাল লিস্ট আসছে তখন। আর তাছাড়া ওর সব ফ্যামিলির সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন আছে। আর যেমন বরকতদার ও খুব অনুগত ছিল শিশিরদার, আমিও বরকতদার অনুগত। দীঘা গেলেই বরকতদা আমি যেতাম। আর ওর মা রান্না করে সবাই খাতি থেকে 22 কিলোমিটার 28 কিলোমিটার দূর থেকে সব রান্না টান্না করে পাঠাতো। আর শিশিরদা ম্যাক্সিমাম খাবার পাঠাতো। একবার যে বরকতদা যায় না, আমি গেছি, আমার শিশিরবাবু খুব আতিথেয়তায় বিখ্যাত শুনেছি। শুনেছিলাম। তারপরে যখন দিয়েছি তা আমি শিশিরদা তুমি আমাকে পাঠালে কেন? আমি তো বরকতদা তো আসেননি। শিশিরদা কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, ওরে বেটা তুই বেটা আমি জানি না, তুই আমার আরো যেন চোখ করে বলে তোকে তো আমি না দিলে তুই বরকতদাকে বুড়াকে বলবি, বরকতদাকে বুড়া বলতো। বুড়াকে গিয়ে বলবি আপনি গেলে এইসব মাছ একশো পাশে, আর আমি গেলে একটা পুঁটি মাছ আসেনি। আসলে ও জানতো যে ঠিক আছে দেখবো ওই হওয়ার জন্য থাকে। ও যখন মন্ত্রী হয়েছে সেন্ট্রাল মিনিস্টার, আমি সুলতানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ফ্যামিলির সঙ্গে। সুলতানের অফিসে যেতাম, মাঝে আড্ডা আড্ডা মারতাম, হয়তো দুজন একসঙ্গে খেতে যেতাম। বেরিয়ে পড়তে তো কোনো কাজ ছিল না। তো ও খবর পেয়েছে ওই বিল্ডিংয়ের উপরে থাকে ওই মন্ত্রিসভা, ওই মন্ত্রীর অফিস। তাই আমি বলছি কিরে এই নিজেদের মধ্যে যাত্রা যাত্রের মধ্যে সব বলে নিজেদের মধ্যে যাচ্ছে ওর কাছে, আমার কাছে আসছি না, আমি তো পুরনো লোক। সুলতান কবে এসছে? তার তো হবে, ঠিক আছে। তা বলে তো বললেন যে আমি মমতা কীভাবে, আমি কাউকে ভয় করি, তুই আমি জানি আমি কাউকে ভয় করেছি, চিরকাল আমি ডাক্তার কথা বলেছি। ওর দিকে ওর অফিসে গেলাম, ওর অফিসে আমি গাড়ি আছে, আর আমি গেটের লোক রেখেছি, গেটের লোক যে করার লোক গেলেই দেখতে পাবে। আমি রাজনীতি তোর তো আমার সবসময় আছে। তোর বাবা চিরকালে আমাকে করেছে, প্রতিদিন দেখা হয় কোনদিন না। তাছাড়া ওর চিরকাল পলিটিক্সে ও মানুষ ছিল তো, ওকে তো কুণ্ঠাসা করতো। বরকতদা কোনো সাপোর্টটা দিচ্ছে। তবে শুভেন্দুর সঙ্গে দেখা করছে, ওর সেই ঔষধ তো কোনোদিনই ছিল না। এখনো দুজনদের সম্মান দেয়, সেই সম্মান দিলে সবাই ভালো। আমি আর বেশি জানি, কারণ আমার তো কোনো মুখ্যমন্ত্রীর কাছে কোনো কাজের ব্যাপার নেই, আর কোনো দয়া ভিক্ষার ব্যাপার নেই। সৌজন্য সাথে অলিরাব যে অপারেশন হওয়ার সময় আমাকে বললো, কাকা আমি তো বলে বিধানসভা সব স্টাফদের চিনি না, কেউ আমার ঢুকিয়ে দিতে পারে। তো একটু আমার যারা বিধানসভা অপারেশনের কাজ করতে সব স্টাফগুলোকে ওকে দিয়ে একটু এগুলো নিয়ে নাও, ও নিয়ে কাজ করছে। এখন আবার তাদেরকে রেখে দিয়েছে কাজ করছে। আব্দুল মান্নান, তার সঙ্গে দীর্ঘ কথা হলো, সৌজন্যের রাজনীতির কথা উঠে এলো বারে বারে, কংগ্রেসি রাজনীতির পুরনো কথা, সে কথাও বারে বারে তিনি তুলে আনলেন। সঙ্গে এলো বাম জমানায় তিনি কি দেখেছেন, এবং একই সঙ্গে তৃণমূলের আমলে সেখানেও তিনি কি দেখেছেন। খোলাখুলি কথা হলো, আড্ডা হলো। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও অনেকের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।